পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ঈদের আগে লেবাননে ইসরায়েলি বাহিনীর সিরিজ বিমান হামলা। আরও জানাবো গাজার হাসপাতালে ইসরায়েলের ড্রোন হামলা, 3 সাংবাদিক নিহত। এবারে থাকছে প্রকাশ্য বিবাদে জড়ালেন ট্রাম্প ও মাস্ক। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। সব শেষে জানিয়ে দিব দেশের বাইরে থেকে ক্ষমাটা চাইব কিভাবে ওবায়দুল কাদেরের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা। ঈদের আগে লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর সিরিজ বিমান হামলা। ঈদুল আজহার প্রাক্কালে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রায় 1 ঘন্টা ধরে গতকাল বৃহস্পতিবার রাতে এসব হামলা চালিয়েছে খবর বিবিসি ও আল জাজিরার। ইসরায়েল দাবি করছে তারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলার আগে ওই এলাকার কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরে যেতে সতর্ক বার্তা দেন ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করছে তারা ইরানি সন্ত্রাসীদের অর্থায়ন হিজবুল্লাহর একটি ইউনিট শনাক্ত করছে, যারা ভূগর্ভে হাজার হাজার ড্রোন তৈরি করেছিল সেখানেই হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত 6 মাস ধরে যুদ্ধবিরতি চলছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালালো ইসরায়েলি বাহিনী। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম বলছেন তিনি এই হামলার নিন্দা জোরালোভাবে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলছেন, আমি মনে করি এগুলো আমাদের মাতৃভূমি, এর নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনীতির উপর একটি পরিকল্পিত এবং ইচ্ছাকৃত আক্রমণ, বিশেষ করে ছুটির প্রাক্কালে এবং পর্যটন মৌসুমের সময়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একে একটি আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। তবে এই হামলা নিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজার হাসপাতালে ইসরায়েলের ড্রোন হামলা, 3 সাংবাদিক নিহত। গাজার একটি হাসপাতালে ইসরায়েলের ড্রোন হামলায় 3 জন ফিলিস্তিনি সাংবাদিক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার গাজা শহরের আল আহলি আরব হাসপাতালে বর্বর এই হামলার ঘটনাটি ঘটে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। এ প্রতিবেদনে বলা হয়, একজন চিকিৎসা সূত্র নিশ্চিত করছে নিহতদের মধ্যে রয়েছেন প্যালেস্তাইন টিভির ক্যামেরাম্যান ইসমাইল বাধা, প্রতিবেদক সুলেমান হাজ্জাজ এবং শামস নিউজ এজেন্সির সাংবাদিক শামির আল রিফাই। তারা সবাই হাসপাতাল চত্বরে চালানো ড্রোন হামলায় প্রাণ হারান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এ নিয়ে নিহত সাংবাদিকদের সংখ্যা বেড়ে দাঁড়ালো 225 জনে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে সাংবাদিকদের উপর অপ্রত্যাশিত এক হামলার ঘটনা ঘটে। সেখানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তারা একটি অস্থায়ী তাঁবু স্থাপন করেছিলেন। সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অ্যাংলিকান গির্জার মাধ্যমে পরিচালিত এই হাসপাতালটিতে এটি নিয়ে 8মবারের মতো হামলা চালানো হলো। এই হামলায় 3 জন সাংবাদিক ঘটনাস্থলে নিহত হন। একসময় হাসপাতালের ওই প্রাঙ্গণের যেখানে সুন্দর একটি বাগান ছিল, সেখানে তার মৃতদেহের ছিন্ন ভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অপর সাংবাদিকের পরে মৃত্যু হয়। এ ঘটনায় একজন জ্যেষ্ঠ সাংবাদিকও গুরুতর আহত হয়েছেন। আল আহলি হাসপাতালেই তার জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। পর্যাপ্ত চিকিৎসা সরবরাহ না থাকা সত্ত্বেও চিকিৎসকেরা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। সে বিবাদে জড়ালেন ট্রাম্প ও মাস্ক। বেশ কিছুদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন চলছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে। আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে গত সপ্তাহে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এ ঘটনার পর এবার পাল্টাপাল্টি আক্রমণাত্মক মন্তব্যের মধ্য দিয়ে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছেন তারা। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন টেসলার সিইওর উপর তিনি ভীষণ হতাশ। ট্রাম্পের এই মন্তব্যের পর ইলন মাস্ক বলছেন ট্রাম্প অকৃতজ্ঞ। ট্রাম্প সাংবাদিকদের কাছে মাস্কের তীব্র সমালোচনা করছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এক্সে একের পর এক পোস্টে ট্রাম্পকে পাল্টা তুলোধুনো করছেন মাস্ক। এমন প্রকাশ্য বাদানুবাদে দুইয়ের মধ্যকার দ্বন্দ্ব চরমে পৌঁছেছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে ট্রাম্প ও মাস্কের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর টেসলার
শেয়ার দর ব্যাপক হারে কমে গেছে। তিনি আরও বলেন, ইলন মাস্কের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল, সেটা আর থাকবে কিনা আমি জানি না। ট্রাম্প বলেন, আমি ভীষণ হতাশ, কারণ এখানে উপস্থিত অন্য যে কারোর চেয়ে তিনি এই বিলের ভেতরের খুঁটিনাটি সম্পর্কে ভালো জানতেন। হঠাৎ করেই এটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া এক্সে পাল্টা জবাব দিয়েছে ইলন মাস্ক। তিনি লিখেছেন, আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন, ডেমোক্র্যাটরা হাউজের নিয়ন্ত্রণ নিয়ে নিত, আর সেনেটে রিপাবলিকানদের সূক্ষ্ম ব্যবধান থাকত। অথচ ট্রাম্প এই ধরনের অকৃতজ্ঞতা দেখাচ্ছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে ছায়াযুদ্ধ আরও জটিল আকার নিচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ দিন দিন আরও জটিল ও বিপজ্জনক রূপ নিচ্ছে। দীর্ঘদিন ধরেই উভয় দেশের মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও বিভিন্ন অঞ্চলে গুপ্ত হামলা, সাইবার আক্রমণ ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মাধ্যমে পরোক্ষ সংঘাত চলছে। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এই সংঘাতকে সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেন এই 4 দেশ বর্তমানে ইরান ও ইসরায়েলের ছায়াযুদ্ধের প্রধান মঞ্চে পরিণত হয়েছে। ইসরায়েল দাবি করছে ইরান তার সামরিক প্রভাব বাড়াতে হিজবুল্লাহ, হাউথি ও অন্যান্য গোষ্ঠীগুলোর মাধ্যমে অস্ত্র সরবরাহ এবং প্রশিক্ষণ দিচ্ছে। অন্যদিকে ইরান অভিযোগ করছে যে ইসরায়েল তার বিজ্ঞানী ও সামরিক স্থাপনায় গুপ্ত হামলা চালিয়ে দেশটির নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে। সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে বিমান হামলায় বেশ কয়েকজন ইরানি সামরিক উপদেষ্টা নিহত হয়। তেহরান এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধের হুমকি দিয়েছিলেন। পাল্টা হিসেবে ইরান সাইবার হামলা ও মধ্যপ্রাচ্য জুড়ে তার সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলি পাল্টা হামলা হিসেবে ইরান সাইবার হামলা ও মধ্যপ্রাচ্য জুড়ে তার সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলি স্বার্থে আঘাত হানছে। এই যুদ্ধের আরেকটি জটিল দিক হলো পরমাণু ইস্যু। ইসরায়েল বিশ্বাস করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েল তাই সম্ভাব্য ইরানি পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও গুঞ্জন রয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ পোস্টে তিনি লিখেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশের বাইরে থেকে ক্ষমাটা চাইব কিভাবে, ওবায়দুল কাদেরের মন্তব্য। গত বছরের জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত অভ্যুত্থানে কমপক্ষে 1400 জন নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে। সেই ঘটনায় তাৎক্ষণিক ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির নেতা ওবায়দুল কাদের বলছেন, ক্ষমা চাওয়ার বিষয় হচ্ছে দেশের মাটিতে, দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইব কেমন করে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের কথা বলেন। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তিনি বর্তমানে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকেই বিবিসির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, সব কিছুরই সূত্র হলো দেশ। দেশের মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনা, ক্ষমা এসব বিষয় যদি থাকে, তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতে আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, তার প্রতিফলন অবশ্যই হবে। তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে যখন শান্তি স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো, রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো, যদি কোনো ভুল হয় থাকে, মানুষকে নিয়ে আমাদের রাজনীতি, এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নই।